হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেটের সিচুয়েশন এবং আগামী দিনের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা পুরোপুরিভাবে যে 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল, সেই লেভেল থেকে আমরা একটা ফল করতে দেখলাম এবং গতকালের ভিডিওতে সেরকমই একটা ইন্ডিকেশন ছিল যে ইউএস ইরানের মধ্যে যে যুদ্ধের যে সিচুয়েশনসটা সেটা আবার একটা হিটেড আর্গুমেন্টে পরিণত হয়েছে, তো যেটা কন্টিনিউয়াসলি চলছে। তো সেই কারণে আজকে সকালে যখন আমরা মার্কেট দেখি ক্রুড অয়েল প্রাইস ন্যাচারালি বাড়ে, তো মার্কেটের ফল করারই কথা ছিল। তো সেই সিচুয়েশনসটাই আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম। ডোনাল্ড ট্রাম্প যতদিন আপাতত মসনদে বসে রয়েছে আমেরিকান মসনদে, ততদিন অবধি আমাদের ক্রুড অয়েল প্রাইসকে দেখে দেখে কন্টিনিউয়াসলি ট্রেডগুলো অ্যাকচুয়ালি করা উচিত। এনিওয়ে, তো প্রথম কথা হচ্ছে এই ওয়াল স্ট্রিট যে ফিউচার্স সেটা পরবর্তীকালে বাড়ে এই জিওপলিটিক্যাল টেনশনের কারণে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিনারিওসটার মধ্যে একটা সেল অফ কাইন্ড অফ মার্কেট ইন্ডিয়াতে আমরা দেখতে পেলাম। তো এটাই হচ্ছে আজকের ডেটের প্রথম ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশন, আজকে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুট সেটা মোটামুটি 5.1%-এর কাছাকাছি বেড়েছে। আর লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে লাস্ট কোয়ার্টারে এটা ছিল 4.9%। তো সেই দিক থেকে দেখতে গেলে এই গ্লোবাল আনসার্টেনটি ইত্যাদি থাকার সত্ত্বেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুট সেটা কিন্তু বাড়ছে, অর্থাৎ ডিম্যান্ড মোটামুটিভাবে রয়েছে। যদিও আমরা ডিম্যান্ডের একটা স্লোডাউনের কথা আরবিআই বলছে, কিন্তু রিয়েলিটিতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট বেড়েছে। এখন কিছু এমন ইন্ডাস্ট্রিয়াল আউটপুট থাকে, ফর এক্সাম্পল আমাদের যদি ফার্মার কথা বলি বা কিছুটা পরিমাণ অটো, স্টিল, যেগুলো আমরা বাইরে রপ্তানি করি, সেই টাইপ অফ কিছু ইন্ডাস্ট্রিয়াল আউটপুটও কিন্তু এখানে বেড়ে রয়েছে। তো যাই হোক, আসল যেটা ব্যাপার ইন্ডিয়ার গ্রোথের রেসপেক্টে নয়, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা যথেষ্ট একটা পজিটিভ নিউজ। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমকে নিয়ে। গতকাল আমি বলেছিলাম পারসিস্টেন্ট সিস্টেম একটা নতুন ডিল পেয়েছে, তো মার্কেটের মধ্যে একটা পজিটিভ আউটলুক থাকার কথা, এবং সেই জায়গা থেকে পারসিস্টেন্টের মধ্যে একটা পজিটিভ আউটলুক ছিল। এখন যেটা বিষয়, গতকাল এখানে পারসিস্টেন্টের যে ম্যানেজমেন্ট তারা অ্যানালিস্টদের সাথে একটা আলোচনায় বসে, অর্থাৎ যেটাকে বলা হয় কল, অর্থাৎ কনফারেন্স কল। তো সেখানে কিছু অ্যানালিস্ট তাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন্স করে, এবং সেই কোয়েশ্চেন্সগুলোর রিপ্লাইয়ে ম্যানেজমেন্ট বলে যে হ্যাঁ আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এবং আমরা এই ডিলটা পেয়েছি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পারসিস্টেন্ট ম্যানেজমেন্ট বলে। কিন্তু তারা একটা নতুন কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি তারা অ্যাকোয়ার করতে চলেছিল, যে কোম্পানিটার নাম হচ্ছে ন্যাগ্রো, 1.27 বিলিয়ন ইউরোতে। তো এই যে ইনফরমেশনটা পুরো কলে দেওয়াই হয়নি। পরবর্তীকালে রাত্রি নাগাদ এই ইনফরমেশনটা আসে যে এরকম একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে পারসিস্টেন্ট সিস্টেম। তো সুতরাং এইরকম যখন একটা ভিউ পাওয়া গেল, যেখানে ম্যানেজমেন্ট অ্যানালিস্টদের সাথে যখন বলছে কলে এই ইনফরমেশনটা দিচ্ছে না, পরবর্তীকালে এই ইনফরমেশনটা যখন আউট হয়, মার্কেটের এই আউটলুকটা তৈরি হয় যে পারসিস্টেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা প্রবলেম চলছে, যে কারণে ম্যানেজমেন্ট যে কথা বলছে এবং তার 6-8 ঘন্টা পরেই উল্টো একটা কথা ম্যানেজমেন্ট বলছে, রাইট? অর্থাৎ এই যে অ্যাকুইজিশনের ব্যাপারটা, এটা তো সাডেনলি একটা কোম্পানিকে আমি কিনে নিলাম বাজার থেকে মাছ কেনার মতো, সেরকম ব্যাপারটা তো একদমই নয়। তো এটা ম্যানেজমেন্টের বলা উচিত ছিল। তো সেই কারণে এর মধ্যে একটা নেগেটিভিটি আসে, এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্ট অ্যানালিসিসের জন্য এবং ম্যানেজমেন্টের প্রতি ইনভেস্টারদের কনফিডেন্স না থাকার জন্য, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকে সকালে যদি আপনারা কেউ ইকোনমিক্স টাইমস পড়ে থাকেন, সেখানেও এই রিপোর্টটা আসে যে এই যে অ্যাকোয়ার করেছে, এই অ্যাকোয়ার করার ব্যাপারটা একটা পজিটিভ ইনফরমেশন, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে শর্ট টার্মে একটা পেন থাকবে, কিন্তু লং টার্মে একটা প্রফিটের দিকে যেতে চলেছে কোম্পানি, রাইট? তো সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে পারসিস্টেন্ট সিস্টেমকে দেখতে পেলাম, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে 11%-এর কাছাকাছি ফল আমরা আজকের ডেটে পারসিস্টেন্টে দেখলাম। যদিও এটার মধ্যে একটা পজিটিভ আউটলুক ছিল, কিন্তু তা সত্ত্বেও এই ইনফরমেশন বা আমার ভিডিও করার পর বা এই সময়টার মধ্যে এই টাইপ অফ ইভেন্টগুলো ঘটে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে ভিউটা সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো দিকে যায়। এনিওয়েজ,
নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকে আমরা সেকেন্ড হাফের দিকে একটা বেশ ভালো রকমের ভোলাটিলিটি দেখলাম প্রচুর স্টকের মধ্যে এবং প্রচুর শেয়ারগুলোর মধ্যে। এর মেইন কারণ হচ্ছে নিফটির মধ্যে এবং বিভিন্ন যে ইটিএফসগুলো রয়েছে, অর্থাৎ মিড ক্যাপ ইটিএফ, স্মল ক্যাপ ইটিএফ, এই যে ইটিএফগুলো রয়েছে বিভিন্ন ফান্ড হাউসেস তারা অ্যাকচুয়ালি এই ইটিএফগুলোর মধ্যে একটা রিব্যালেন্সিং অ্যাক্টিভিটি করে। লাস্ট মান্থে আমরা দেখেছিলাম যে মান্থের শেষে গিয়ে অর্থাৎ মাসের শেষে গিয়ে আমরা দেখলাম যে এমএসসিআই ইন্ডেক্সের একটা রিব্যালেন্সিং হয়েছিল এবং যার জন্য মার্কেটের মধ্যে আমরা একটা শার্প ফল লক্ষ্য করেছিলাম। আজকের ডেটে ঠিক এক্স্যাক্টলি নিফটিতে আমরা এই টাইপ অফ রিব্যালেন্সিং দেখলাম। এই টাইপ অফ রিব্যালেন্সিং নিয়ে আমি আজকে কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, বা পার্টিকুলারলি এই রিব্যালেন্সিংটা নিয়ে। তো এর মেন কারণ হচ্ছে যে যখনই আপনি রিব্যালেন্সিং দেখবেন তখন সেটা হচ্ছে মাসের শেষে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে এই রিব্যালেন্সিং হয় মূলত সেকেন্ড হাফের দিকে। তার কারণ হচ্ছে এই রিব্যালেন্সিং অ্যাক্টিভিটিগুলো যারা ফান্ড ম্যানেজার আছেন তারা অ্যাকচুয়ালি করার চেষ্টা করেন লাস্ট হাফ অ্যান আওয়ার, লাস্ট 1 আওয়ার, এই টাইম পিরিয়ডটার মধ্যে। তার কারণ হচ্ছে মান্থলি যে ক্লোজিং প্রাইস তার যত কাছাকাছি জায়গায় গিয়ে তারা ক্লোজটা করতে পারে যাতে করে তাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। সেই কারণে সেকেন্ড হাফের দিকে এই টাইপ অফ অ্যাক্টিভিটিগুলো দেখি এবং আমরা এই টাইপ অফ ভোলাটিলিটিগুলো আমরা এখানে দেখতে পাই। কারণ আমাদের যে ক্লোজিং প্রাইসটা হয় সেই ক্লোজিং প্রাইসটা হচ্ছে লাস্ট 30 মিনিটের যে ভিভ্যাপ প্রাইস, সেই ভিভ্যাপ প্রাইসটাকেই ক্লোজিং প্রাইস হিসাবে মার্কেট কনসিডার করে, বিশেষ করে এফএনওতে বা বিভিন্ন রকম যে ইন্ডেক্সগুলো বানানো হয় সেক্ষেত্রেও। এনিওয়েজ, তো আজকে যে রিব্যালেন্সিংটা হলো সেই রিব্যালেন্সিংটার ফলে কিছু কিছু জায়গার মধ্যে আমরা হিউজ লেভেলের বাইং দেখতে পেলাম, অর্থাৎ বাইং হয়েছে আজকের ডেটে। যেমন এমসিএক্স এর মধ্যে $80 মিলিয়ন, এনটিপিসির মধ্যে $77 মিলিয়ন, লরাস ল্যাবের মধ্যে $73 মিলিয়ন, আদানি পাওয়ারের মধ্যে $72 মিলিয়ন, জি ভ্যান্ডোরার মধ্যে $70 মিলিয়ন, কোল ইন্ডিয়ার মধ্যে $26 মিলিয়ন, আইসিআইসিআই ব্যাংকে $9 মিলিয়ন, ইটার্নাল $3 মিলিয়ন, এইচডিএফসি ব্যাংক $3 মিলিয়ন, যেগুলো দেখবেন প্রচুর বড় মার্কেট ক্যাপের কোম্পানি। তার মধ্যে এই যে অ্যামাউন্টগুলো সেগুলো কনজিউম হয়ে গেছে এবং যেগুলো স্মল মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে সেগুলোর মধ্যে যখন বড় বড় অ্যামাউন্ট পুশ করা হচ্ছে, ফর এক্সাম্পল এনসিএক্স বা এনটিপিসি বা এই টাইপ অফ স্টকগুলোর মধ্যে, তো সেখানে দেখবেন আপনি বেশ ভালো রকমের একটা বৃদ্ধি বা একটা বেশ বড় রকমের আমরা লাস্ট আওয়ারের মধ্যে মানে স্টক প্রাইসটা যে বাড়ার ইঙ্গিতটা সেটা আপনি দেখতে পাবেন। ওকে, তো এই সিনারিওটা কিন্তু আমরা আজকে মার্কেটে দেখলাম এবং মেনলি এটা হচ্ছে কোন দিকে ইনফ্লো হয়েছে। কেবলমাত্র ইনফ্লো হয়েছে সেটা নয়, কিছু শেয়ার থেকে আউটফ্লো হয়েছে। যেমন ভারতী এয়ারটেল 88 মিলিয়ন, আয়শা মোটর 69 মিলিয়ন, এশিয়ান পেন্ট 69 মিলিয়ন, হিরো মোটরকপ 63 মিলিয়ন, বাজাজ ফাইন্যান্স 62 মিলিয়ন, মারুতি সুজুকি 61 মিলিয়ন। তো এই সমস্ত শেয়ারগুলো থেকে আজকে তাদের মানে এই অ্যামাউন্টের যে পয়সাটা রয়েছে সেটা পুরোপুরিভাবে বেরিয়ে এসছে। তো এই রিব্যালেন্সিং অ্যাক্টিভিটিটা দেখলাম এবং এছাড়া আরও প্রচুর শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে অতটা হয়তো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট নয়, বাট স্টিল অনেকটা পরিমাণে আমরা এখানে রিব্যালেন্সিং অ্যাক্টিভিটিটা আজকের ডেটে দেখতে পেলাম। যাই হোক, এরপরে আমি আসছি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে। আজকের ডেটে যদি আমরা গ্লোবাল মার্কেটের দিকে তাকাই সেটা সম্পূর্ণভাবে কনফিউজ স্টেটের মধ্যে রয়েছে, যে কারণে আমরা এখানে যে চেঞ্জেসগুলো দেখছি সেই চেঞ্জেসগুলোর মধ্যে গ্রিন রেড সমস্ত রকমই একটা মানে কি বলবো খিচুড়ি টাইপের সিচুয়েশনস দেখতে পাচ্ছি। অর্থাৎ ইউএস মার্কেট স্লাইডলি একটু পজিটিভ, ইউরোপিয়ান মার্কেট স্লাইডলি নেগেটিভ, মোটামুটি কোথাও আমরা বড় বা শার্প যে মোমেন্টাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ক্রুড অয়েল প্রাইস, যেটা আমি বলছিলাম যে ক্রুড অয়েল প্রাইস স্লাইডলি আবার বেড়েছে, ন্যাচারাল গ্যাস প্রাইস অনেকটা পরিমাণ কমেছে। ন্যাচারাল গ্যাসের এই কমার পিছনে মেইন যে কারণটা সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের যে স্টক, সেই স্টকটার পরিমাণ বা যে জমা করা যে ন্যাচারাল গ্যাস যেখানে জমা করা হয় অর্থাৎ ইনভেন্টরি, সেই ইনভেন্টরির পরিমাণ প্রচুর বেড়ে রয়েছে। তো সেই কারণে প্রাইস অ্যাকচুয়ালি ফল করছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি গোল্ড অ্যান্ড সিলভার স্লাইডলি একটু ডাউন, এছাড়া কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম সমস্ত প্রাইসগুলোই মোটামুটিভাবে আজকের ডেটে ডাউন রয়েছে। এরপরে আমরা আসছি নিফটির ওপেন ইন্টারেস্টে।
তো আগামীকাল আমাদের মার্কেটের একটা এক্সপায়ারি, তো সেই এক্সপায়ারির রেসপেক্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালের যদি আপনি আমার ভিডিও দেখেন, আমি বলেছিলাম এইখানে 24,200 থেকে 24,000 এই দুটো স্ট্রাইক প্রাইস দেখতে। আর যেহেতু মার্কেটের গ্লোবাল সেন্টিমেন্টটা নেগেটিভ ছিল, তো 24,000-এর স্ট্রাইক প্রাইসটা এবং 24,200 স্ট্রাইক প্রাইসটা দেখে অপশন বাইং বা কোনো ডাইরেকশনাল ট্রেডের কথা আমি বলেছিলাম। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় 24,000-এর যে স্ট্রাইক প্রাইস, সেখানে কিন্তু হিউজ লেভেলে আমরা কল রাইটারদের বাড়তে দেখলাম, এবং এই যে কল রাইটারের এত বড় একটা অ্যাডিশন, যেটা কিন্তু 24,000-এর সাইকোলজিক্যাল লেভেলটাকে সম্পূর্ণভাবে ভাঙলো। তো আগামীকালের মার্কেটের জন্য অবশ্যই আমাদের ফোকাসটা থাকবে 24,000-এর স্ট্রাইক প্রাইসে, এবং আমার যেটা ধারণা সেকেন্ড হাফ অবধি এটা 24,000-এর নিচে থাকতে পারে, এবং লাস্ট আওয়ারে গিয়ে যদি কোনো শার্প মোমেন্টাম দেখতে পাই, যদি একটা গামা ব্লাস্ট আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে 24,000-কে টপকানোর একটা ইঙ্গিত দেখতে পাবো। যদি মার্কেট উপরের দিকে ওপেন হয়, অর্থাৎ কথার জন্য বলছি, যদি 24,050, 24,100 এই রেঞ্জে ওপেন হয়, তাহলে ইনিশিয়াল স্টেজে মার্কেট কিন্তু ফল করবে। ওকে, আমি জানি না কালকের ওপেনিং কোথায় হবে, কিন্তু যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে ইনিশিয়ালি ফল করবে, 24,000-এর কাছাকাছি জায়গা অবধি আসবে, তারপরে বাউন্স ব্যাক করবে যদি কোনো পজিটিভ নিউজ এই রাত্রির মধ্যে আসে। আর যদি সেটা না হয়, তাহলে আমরা দেখতে পাবো 24,000-এর স্ট্রাইক প্রাইসটা এই স্ট্রাইক প্রাইসের নিচে মার্কেটকে, এবং সেক্ষেত্রে বেয়ার কল পুট আগামীকালের জন্য সবথেকে ভালো ট্রেড হতে পারে। তো সেই জিনিসটা দেখে আপনি ট্রেড করতে পারেন, এবং 24,000-এর স্ট্রাইক প্রাইস এর যে ওপেন ইন্টারেস্ট, সেই ওপেন ইন্টারেস্টটাকে দেখে আপনি কিন্তু অবশ্যই ট্রেড করতে পারেন। তো এই হচ্ছে টোটাল নিফটির ওপর ভিউ। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।